22শে আগস্ট 2016 সালের রাতের ভাত খাচ্ছিলাম। আপনার ক্ষমা করবেন, আমার মা নিয়ে কথা বলতে গেলে আমি আবেগ থামাতে পারি না। আমার মা ছিলেন আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু। আমি আমার মার সাথে খেতে বসেছিলাম। এই সময় সরকারের গুন্ডা বাহিনী, আমি গুন্ডা বাহিনী এই জন্যই বলছি যে আইন প্রয়োগকারী সংস্থার লোক ওয়ারেন্ট ছাড়া, মামলা ছাড়া, ওয়ারেন্ট ছাড়া উঠিয়ে নিয়ে যাওয়া মানেই গুন্ডারদের কাজ। সুতরাং যেই করুক না কেন সে গুন্ডা, এবং এটা করেছে সরকার, যেই বাহিনী হোক সরকারি গুন্ডা বাহিনী। সরকারের গুন্ডা বাহিনী আমার বাসায় আসে, এবং তাদের মধ্যে যাকে আমার একজন অফিসার বলে মনে হয়েছে, আমি 30 বছর একটা বাহিনীতে চাকরি করেছি, আমি পোশাক দেখলে বলতে পারি কে অফিসার, কে নিম্ন পদবীর কর্মকর্তা। তো যাকে আমার অফিসার বলে মনে হয়েছে সে আমার সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেছে, আমাকে তুই করে কথা বলেছে, আমার সাথে চরম দুর্ব্যবহার করেছে। আমি তাদেরকে জানতে চেয়েছি আপনারা কারা, আপনাদের পরিচয় কি, আপনাদের পরিচয়পত্র দেখান। তারা আমার কথার জবাব দেয়নি। আমি বলেছি আপনারা আইন প্রয়োগের সংস্থা নাকি, আপনাদের আইন প্রয়োগের সংস্থা, আপনারা পরিচয়পত্র দেখান। কোনো জবাব দেয়নি। আমি জিজ্ঞাসা করেছি আমার বিরুদ্ধে কোনো মামলা আছে, কোনো ওয়ারেন্ট আছে? মামলা ওয়ারেন্ট ছাড়া আমাকে আপনারা গ্রেফতার করতে পারেন না, আপনারা আমাকে উঠিয়ে নিয়ে যেতে পারেন না, আপনাদের পরিচয়। তারা আবার কোনো কথার জবাব না দিয়ে খালি বলছে হাত দেন, হাত দেন, হাত দেন, হাত দেন, হাত করা হাতে নিয়ে বসে আছে, হাত দেন, হাত দেন, হাত দেন। এবং এই পর্যায়ে অফিসার একটা অসভ্য, তার তার পারিবারিক কোন শিক্ষা আছে বলে আমি মনে করি না। কোন ভদ্রলোকের মানুষ এরকম করতে পারে না। আমার মতো একজন ব্রিগেডিয়ার জেনারেলকে সে তুই তাকারি করে কথা বলেছে। সে মানে খালি আমার গায়ে হাত তুলে নিয়ে বাকি এমন দুর্ব্যবহার করেছে, এবং শেষ পর্যন্ত আমি আমার সম্মান বাঁচানোর জন্য আমি হাত উঠিয়ে দিচ্ছি, না হলে তারা আমার গায়ে হাত উঠিয়ে দিত। আমি হাত দিয়েছি, হাত বেঁধেছে, আমার চোখ বেঁধেছে, চোখ বেঁধে আমাকে নিচে গাড়িতে গিয়ে উঠিয়েছে, মাইক্রোবাসে নিয়ে উঠিয়েছে। এবং তখন পর্যন্ত আমি বলছি বারবার যে আমি সাবেক ব্রিগেডিয়ার জেনারেল, আমার জানার অধিকার আছে আপনারা কারা কেন নিচ্ছেন। তখন আমাকে তুই তাকারি করে কথা বলেছে, তোর সেনাবাহিনী, তোর এটা সেটা, এইভাবে কথা বলেছে আমাকে। তারপরে গাড়িতে নিয়ে আমাকে মুখোশ পরিয়েছে। তারপরে তারা আমাকে বাড়ি থেকে নিয়ে গেল। এখন আমি ফিরে এসে আরো যা জানতে পারছি সেটা হলো তারা আমার স্ত্রীর সাথে চরম দুর্ব্যবহার করেছে, তাকেও তারা উঠিয়ে নিয়ে যেতে চেয়েছিল, এবং তার সাথে চরম দুর্ব্যবহার করেছে। তাকে এক পর্যায়ে গায়ে হাত দেওয়ার মতো অবস্থা হয়েছিল। সে আমার মার হাত জড়িয়ে ধরে বলেছে আমি একা যাবো না, নিতে হলে আমার মাকেও নিতে হবে। তারপরে তারা আমার মাকে তাকে আর কিছু বলেনি। কিন্তু আমার বাসার যুবতী কাজের মেয়ে, তার গায়ে হাত উঠিয়েছে। আমার বাসার যে দেখাশোনা করে আমাদের ম্যানেজার, তাকে মাঠে মাঠে ফেলে তার বুকের উপরে লাফিয়েছে। পাশের যত সিকিউরিটি গার্ড ছিল, দারোয়ান ছিল, যত কর্ম ছিল, তাদেরকে নির্মম ভাবে তারা নির্যাতন করেছে। আমার বাসা তছনছ করে তারা আলমারি, বাক্স সব কিছু তারা ভেঙে চুরে, তারা মোবাইল, কম্পিউটার আর যা ইচ্ছা তাদের তারা নিয়ে গিয়েছে। আলমারি, স্টিল আলমারিগুলো তারা ভেঙে ফেলেছে। এবং আমাদের বাসার রাস্তাটা একটা 200 গজের গলির সামনে বন্ধ। মহল্লা কমিটি তারা সিসিটিভি দিয়ে আমাদের পাড়ার পুরো এলাকাটা কাভার করা আছে। তারা সিসি ক্যামেরা সব ভেঙে, যেখানে রেকর্ডার আছে সেই বাসায় গিয়ে দরজা ভেঙে তারা রেকর্ডার নিয়ে গিয়েছে, এবং সমস্ত এলাকার একটা ত্রাসের সৃষ্টি করে তারা আমাকে নিয়ে চলে গেল। প্রায় আমার চোখ বাঁধা, মুখ বাঁধা, মুখে মুখোশ পরা, আমার তো জানার কোনো উপায় নেই আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। ডানে বামে করে প্রায় ঘন্টা ড্রাইভ করে আমাকে একটা রুমে নিয়ে গেল। রুমে নিয়ে গিয়ে আমাকে তারা চোখ হাত খুলে দিল, এবং আমাকে একটা পায়জামা দিল, একটা লুঙ্গি দিল, বলে আপনার কাপড় পাল্টে দেন। তো আমি কাপড় পাল্টিয়ে ওগুলো দিয়ে দিই, আমার প্যান্ট শার্ট পরানো ছিল ওগুলো দিয়ে দিলাম। আমাকে আমার পায়ে আমার পরনে একটা স্যান্ডেল ছিল যেটা আমার বাবা পরতেন, আমার বাবার স্মৃতি স্বরূপ আমি স্যান্ডেলটা পরতাম। তারা আমাকে একজন স্যান্ডেল দিল, আমার স্যান্ডেলটা নিয়ে যেতে গেলে আমি স্যান্ডেল নিতে দিইনি। আমি বলেছি না, এটা আমার বাবার স্মৃতি, আমি এটা দেবো না। তারা অনেক জোরাজোরি করেছে, আমি বলছি না আপনারা দেবো না, আপনারা যা করতে পারেন, আমি আমার স্যান্ডেল দেবো না, এটা আমার বাবার স্মৃতি। তো শেষ পর্যন্ত তারা আমাকে স্যান্ডেল রাখতে দিয়েছে। তারপর আমাকে খাবার দিয়েছে তারা, এক প্যাকেট বিরিয়ানি। তখন কি বিরিয়ানি খাওয়ার মতো কোনো মানুষ বেঁচে থাকে? আমি খাবারের তো খেতে খাইনি তখন পর্যন্ত। আর বিরিয়ানি তো কেন, আমি তো তখন মৃত্যুর আশঙ্কা করছি। আমি গাড়িতে তাদের জিজ্ঞাসা করেছিলাম আপনারা কি আমাকে ক্রস ফায়ারের জন্য নিয়ে যাচ্ছেন? তো আমার পাশে থেকে একজন বললো না, আমাদের উপরস্থ কর্তৃপক্ষ আপনাদের কথা বলবে, কথা বলা শেষ হলে আপনাকে দিয়ে যাবো আমরা। রাতে আমাকে দিয়ে গেল। আমি নামাজ আসার আগে পড়েছিলাম। ভোর রাতের দিকে আমি টয়লেটে গিয়ে তাহাজ্জুদ অজু করে সে তাহাজ্জুদ নামাজ পড়লাম, ফজর নামাজ পড়লাম। আমার রুম থেকে আমাকে টয়লেটে নিয়ে যাওয়ার পথে প্রায় 50 কদম যেতে হতো। আমার দু হাত বেঁধে, চোখ বেঁধে, তারপর মুখোশ পরিয়ে আমাকে নিয়ে যেত। টয়লেটের ভিতরে গিয়ে খুলে দিত। বাইরে দিয়ে তারা স্টিলের দরজা বন্ধ করে তালা মেরে দেখতো, তালা মেরে রাখতো। আমার কাজ শেষ হলে আমি নক করলে তারা দরজা খুলে এসে আবার চোখ বেঁধে, হাত বেঁধে, মুখোশ পরিয়ে নিয়ে আসতো। রুমে এসে আমি তাহাজ্জুদ পড়লাম। তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করলাম।
আর সারা রাত আমি এই আতঙ্কে আছে, পায়ের আওয়াজ শুনলে আমি মনে করছি এই বুঝে আমাকে ক্রস ফায়ার নিয়েছে, এই বুঝে বুঝে আমার ক্রস ফায়ার নিয়ে যাচ্ছে। তা আমাদের সে ঘুম মানে তো ক্রস ফায়ার, এটাই প্লাস চিরাচরিত হয়ে আসছে। সারা রাত আমি তাহাজ্জুদে আল্লাহর কাছে চোখ ফেলে ফেলে, চোখের পানি ফেলে কান্না করলাম, আল্লাহ এই নামাজ যদি আমার শেষ নামাজ হয়, আর জালেমরা যদি আজকে আমাকে, জালেমদের হাতে আমার মৃত্যু রেখে থাকো, তুমি আমাকে শহীদের মর্যাদা দিও, আর আমার লাশ যেন কুকুর বিড়াল না খায় আল্লাহ, আমার লাশটা অক্ষত অবস্থা আমার মাতৃ সন্তানদের কাছে পৌঁছে দিও। আমি তাহাজ্জুদের ফজরের নামাজ পড়ে দোয়া পড়ে বিছানায় শুলাম, চোখে তো ঘুম আসে না। আগের দিন দুপুরে খেয়েছি, এরপরে তো সারা রাত ঘুম নাই, খাবার নাই, মৃত্যুর আতঙ্ক। পরের দিন সকালে নাস্তা দিয়েছিল আমাকে, চা, পরোটা, ডিম ভাজি। নাস্তা খাওয়ার তো নাস্তা দিয়ে দেখলেই আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি বলে, কারণ আমি মাকে নিয়ে খেতে বসছিলাম, মাকে দিয়ে সময় লোকমা খাইয়ে দিলাম। আমি বললাম এগুলো নিয়ে যান, আমি খাবো না। এরপরে 12টার দিকে হঠাৎ করে আমার মনে হলো আমার হাত পা সব খিঁচুনি আসছে, আমার মনে হলো আমি যেন মরে যাচ্ছি, আমার চোখ মুখ অন্ধকার হয়ে আসছে, আমি চিৎকার চেঁচামেচি শুরু করলাম। এরপরে আমি আর কিছু বলতে পারবো না। কতক্ষণ পরে আমার হুশ আসছে আমি বলতে পারবো না। আমি দেখলাম আমাকে আগে যে রুম নিয়েছিল তাতে অন্য আরেকটা রুমে, এবং আমার হাতে স্যালাইন দেওয়া। এবং এখন একজন আমাকে বলল যে আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, এখন আপনাকে ওষুধ দিয়ে, আপনার প্রেশার খুব বেড়ে গিয়েছিল, আপনাকে প্রেশারের ওষুধ এবং ঘুমের ওষুধ দিয়ে আপনার ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। যাই হোক, এভাবে প্রায় 6 দিন বা 7 দিন, আমার ঠিক মনে নেই, আমার এই অবস্থায় কাটতো। আমি যখন টয়লেটে যেতাম তখন ক্যানোলা লাগানো ছিল, ওটা খুলে দিত, আমি টয়লেটে যেতাম। খাবার দিত আমাকে, 3 বেলা খাবার, খাবার যাই দিত, রান্নার এত মান দেখলে আমার, আমার রান্নার ব্যাপারে আমার চেহারা দেখে আমার খেতে ইচ্ছে হতো না। আর চোখের খাবার সামনে বসলে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো, আমি খাবো কি। 6-7 দিন আমি বলতে গেলে না খাওয়াই, শুধু একটু চা খেতাম বা একটু পরোটা, একটু কোনা টুকরা খেতাম, সাদা ভাত 2-1 লোকমা খেতাম। এইভাবে আমার 6-7 দিন গেল, স্যালাইনের উপরে ছিলাম। তারপরে 6-7 দিন পরে আমাকে প্রথম যে রুমে নিয়ে গিয়েছিল আবার সেই রুমে নিয়ে আসলো। তারপরে থেকে আমি প্রতিদিনই বলছি, আপনারা বলছেন যে আমাকে আপনাদের অপরস্থ কর্তৃপক্ষ কথা বলবে, কোথায় তারা, কোথায় তারা, আসে না কেন, আসে না কেন, আসবে ওনাদের সময় হলে আসবে, ওনাদের সময় হবে। আসলে এইভাবে দিন ঝুলতে থাকলো। আমার তো খাওয়া দাওয়া কিছুই নাই, আস্তে আস্তে আমি শুকিয়ে যেতে থাকলাম। দাঁড়িয়ে নামাজ পড়ার আমার ক্ষমতা হারিয়ে ফেললাম, বসে নামাজ পড়া শুরু করলাম। পরে 1 মাস প্রায় না খাওয়া, আমি এই অবস্থায় এক পর্যায়ে আমি শুয়ে নামাজ পড়তে শুরু করলাম, আমি বসে নামাজ পড়ার আমার ক্ষমতা ছিল না। ঠিক 1 মাস পরের ঘটনা, 22শে আগস্ট রাতে নিয়ে গেল, 21শে আগস্ট রাত 11টা 50-এ আমাকে একজন এসে বলল যে আপনাকে, আপনার সাথে আমাদের বড় ভাই কথা বলবে। তো বড় ভাই শব্দটা আমি প্রথম শুনলাম ওখানে। আমি বললাম বড় ভাই মানে আমাদের উপরস্থ কর্তৃপক্ষ। তো আমি বললাম তো বাংলাদেশের সকল ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, স্কুল কলেজ সবখানে তো উপরস্থ কর্তৃপক্ষ স্যার বলে, আপনারা কি বড় ভাই বলে আমাকে বোঝাতে চাচ্ছেন যে আপনার বেসামরিক প্রতিষ্ঠান? আমি 30 বছর একটা বাহিনীতে কাজ করেছি, এই ধরনের কাজ কি কোনো বেসামরিক প্রতিষ্ঠান করে? আপনারা আমাকে কি গর্ধব পেয়েছেন? যাই হোক, আমার রুম বন্ধ করে অন্ধকার করে দিল। অন্ধকার করে দিয়ে টর্চ লাইট নিয়ে একজন আসলেন। আমি তো তার চেহারা টেহারা কিছু দেখার সুযোগ নেই, রুম অন্ধকার। আমার মাথার পিছনে উনি একটা চেয়ার নিয়ে বসলেন, বসে আমাকে বললেন, খুব সংক্ষিপ্ত কথা, একটা অঘটন ঘটনের আশঙ্কায় আপনাকে আটক করা হয়েছিল, সেই আশঙ্কাটা কেটে গেছে, আপনাকে এখন মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমি বলছি 21শে সেপ্টেম্বর রাত 11টা 50 মিনিটের কথা। আপনাকে এখন মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আমি বললাম, আমাকে মুক্তির জন্য কি আমি দিন গুনবো না ঘন্টা গুনবো? তো উনি বললেন যে আপনি একজন সেনাবাহিনীর সাবেক জেনারেল, আপনি জানেন আপনার সিদ্ধান্ত তো সর্বোচ্চ পর্যায় থেকে আসবে, আমার মতো ব্যক্তির পক্ষে এটা সিদ্ধান্ত দেওয়া সম্ভব না। এই কথা বলে উনি চলে গেলেন। এরপর থেকে আমি দিন গুনছি, দিন গুনছি, কেউ মুক্তির কথা বলে না, কিছুই বলে না। প্রতিদিন দোয়া করি, প্রতিদিন দোয়া করি, নামাজ পড়ি, দোয়া করি, চোখের পানি ফেলে কান্নাকাটি করি, কোন কথা নেই। 19শে সেপ্টেম্বর, মানে আরো প্রায় মাস খানেক পরে, 19শে অক্টোবর প্রথম কয়েকজন অফিসার আসলো। আমাকে তখন আমার রুম থেকে চোখ বেঁধে, হাত বেঁধে, মুখে পরিয়ে ওখানে একটা রুমে নিয়ে গেলো। এটা তাদের ইন্টারোগেশন রুম, মানে কয়েকটা রুম আছে তাদের, ইন্টারোগেশন রুম। এবং ওখানে অন্যান্য বন্দীদেরকে তারা অনেক নির্যাতন করে। আল্লাহর রহমত যে আমাকে তারা কোনো আমাকে শারীরিক নির্যাতন করেনি। তো আমাকে তারা আমার নামটা অনেক কিছু জিজ্ঞাসা করলো। তারপরে আমার সাথে বিভিন্ন অফিসারের পরিচয় ছিল, তাদের সাথে আপনার কি পরিচয়, অমুকের সাথে আপনার কি পরিচয়, অমুকের সাথে আপনার কি পরিচয়, কিভাবে চিনেন। তো স্বাভাবিকভাবেই এই সরকারে যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তারাই আমার সাথে বেশি যোগাযোগ করেছে, কারণ আমি একজন জুলুম নির্যাতনের শিকার।
তো আপনার সাথে তো সব সরকার বিরোধী লোকের সাথে যোগাযোগ দেখা যায়, আমাকে তারা বলছে। তো আমি বললাম যে আমরা সেনাবাহিনীতে কে সরকারকে বেসরকারি আমরা এটা কখনো দেখি না, সেনাবাহিনীতে কোনো দল নাই, সেনাবাহিনীর সবাই আমরা ভাই ভাই, আমরা সবাই সবাইকে ভাইয়ের মতো মনে করি, আমরা সেইভাবে যোগাযোগ করি, কে কি দল করে আমরা সেনাবাহিনীতে দেখি না। সুতরাং আপনারা যেটা বলছেন এটা আপনাদের কল্পনা প্রসূত, আমার সাথে ওই ধরনের কারণ কে সরকার বিরোধী সরকার বাড়ির জন্য এগুলি হিসাব করে আমরা যোগাযোগ করি না। আমি অমুকের সাথে অমুক জায়গায় চাকরি করেছি, অমুক সাথে অমুক জায়গায় চাকরি করেছি, আমি এই সমস্ত বিবরণ দিলাম। 19 তারিখে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করে তারা চলে গেল। আবার 3 দিন পরে 22শে অক্টোবর আবার তারা আসলো, আবার একই ধরনের প্রশ্ন। এটা একটা আপনার ইন্টারোগেশনের একটা পদ্ধতি, একই প্রশ্ন বারবার করা, যেন কোনো যদি আমার বক্তব্যে বেশ কম হয় তাহলে তারা বুঝতে পারে যে মিথ্যার আশ্রয় নিচ্ছে, তখন ওটা নিয়ে তারা আমাকে বারবার জিজ্ঞাসা করবে। তো সত্য বললে তো আর বারবার জিজ্ঞাসা করলে, 100 বার জিজ্ঞাসা করলেও কোনো সমস্যা নাই। ইংরেজিতে বলে যে মোস্ট ডিফিকাল্ট পার্ট অফ টেলিং এ লাই ইজ দ্যাট ইউ হ্যাভ টু রিমেম্বার হোয়াট ইউ সেড দ্য ফার্স্ট টাইম। প্রথমবার যেটা বলেছিল যদি মনে রাখতে না পারি তাহলে আমি দ্বিতীয়বার উল্টা পাল্টা বললে মিথ্যা হতে হবে। তো আমি যদি মিথ্যা না বলি তো আমার তো এটা মনে রাখার কোনো দরকার নেই। তো আমি দ্বিতীয়বার আমি যা জিজ্ঞাসা করলো একই কথা মনে রেখে একই প্রশ্ন করলো। এরপরে দীর্ঘদিন আবার জিজ্ঞাসা করেন, আমি তাদের বললাম আপনারা কতদিন আমাকে এভাবে আটকে রাখবেন, বলে আপনারা থাকেন আর আরো কিছু জিজ্ঞাসাবাদ করবো। 7ই ডিসেম্বর আমার তৃতীয়বার তারা জিজ্ঞাসাবাদ করলো, আগের প্রশ্নগুলি, কিন্তু এই প্রশ্ন এবার কিছু ব্যতিক্রম ধর্মীয় প্রশ্ন ছিল। এখানে তারা আমাকে হঠাৎ করে বলল, আপনি ভারতের বিরুদ্ধে ফেসবুকে এত সোচ্চার কেন? আমি এখন একটু পিছনে দিয়ে ফিরে যেতে চাই। আমি আমার শরীরের প্রতিটা অনুপরমাণু, শিরা উপশিরা, লঙ্কু, রক্তবিন্দু, সমস্ত অস্থি মজ্জা, খাঁটি দেশপ্রেমিক আপাদমস্ত আমি সৈনিক। আমি যে দেশের জন্য জীবন দেওয়ার জন্য শপথ নিয়েছিলাম, আমি যোগদান করেছি, আমি এখনো প্রস্তুত দেশের জন্য জীবন দেওয়ার জন্য। তো আমি বলেছি যে আমাকে যে খুব বেশ ভারতের বিরুদ্ধে ফেসবুক এত সোচ্চার কেন? তো আমি বললাম ভারতের বিরুদ্ধে ফেসবুকে সোচ্চার হওয়া যদি বেআইনি হয় তাহলে আপনারা আমাকে আটকে রেখেছেন কেন, বিচার বহির্ভূত হবে, আমাকে সে আইনে মামলা দিচ্ছেন না কেন? আর আমি স্বাধীনতা যুদ্ধের পর থেকে, আমি 2016 সালে 7ই ডিসেম্বরের কথা বলছি, তখন স্বাধীনতার 45 বছর প্রায়। আমি বলছি আমি স্বাধীনতার পরে 45 বছরে ভারতকে বন্ধু হিসাবে দেখিনি, আমি ভারতকে একটা বন্ধু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখতে চাই। আমাদের ফরেন পলিসি হলো, আমাদের পররাষ্ট্রনীতি হলো ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান। সবার সাথেই বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা না করে। আমি আমার সকল প্রতিবেশীকে বন্ধু রাষ্ট্র পেতে চাই, কিন্তু বন্ধুত্ব কখনো একতরফা হয় না। আমি আপনাকে বন্ধুর মতো ভালোবেসে যাব, আপনি আমাকে চর থাপ্পড় লাথি মারবেন, এটা কোনোদিন বন্ধুত্ব হয় না। তো আমি দেখেছি তারা আমাদের সমস্ত নদীতে বাদ দিয়ে, ফারাক্কাবাদের মতো বাদ দিয়ে, যখন আমাদের পানির দরকার তারা আমাদের খরা তৈরি করছে, যখন আমাদের দেশে বন্যা তখন তারা বাদ করে দিয়ে, আপনারা এখন দেখতে পাচ্ছেন, আজকে দেখতে পাচ্ছেন কি হচ্ছে আমাদের এই পূর্বাঞ্চলীয় জেলাগুলিতে, কিভাবে লাখ লাখ মানুষ আজকে কষ্ট স্বীকার করছে। আমি 2009 সালে আমাকে বরখাস্ত করার পর থেকে আমি এই কাজ করছি। আমার বরখাস্ত প্রসঙ্গে আমি একটু পরে আসছি, 2009 সালে কিভাবে আমাকে বরখাস্ত করলেন আমি একটু পরে আসছি। তো আমি এই তখন থেকে আমি ভারতের বিরুদ্ধে ফেসবুকে সোচ্চার ছিলাম। আমার বোন ফেলানির লাশ 24 ঘন্টা তার কাটা ঝুলেছিল, আমার এখন বুক ফেটে যায়। 2 দিন পর পরে আমার ভাই বোনদেরকে বর্ডারে গুলি করে মারছে, কোনো প্রতিবাদ নাই, কোনো প্রতিবাদ নাই। তারা আমাদের চারিদিকে তার কাটা বাড়া দিয়ে রেখেছে, ওয়াচ টাওয়ার বানিয়ে রেখে, ডগ বানিয়ে তারা আমাদের বাণিজ্যিক বৈষম্য তৈরি করে রেখেছে। এগুলোর কোনো প্রতিবাদ নাই, কেউ কিছু বলে না। আমি আমার প্রতিজ্ঞা ছিল, আমার পণ ছিল, আমার জেহাদ ছিল, আমি আমার দেশের পক্ষে আমার জীবন যে আমি যা কিছু বলে যাব। আমার ক্ষুদ্র প্রচেষ্টা আমি ফেসবুকে লেখালেখি করছি, এগুলো নিয়ে আমার বিরুদ্ধে তারা খুব ক্ষুব্ধ তারা। আমি বিস্মিত যে বাংলাদেশের কোনো একটা বাহিনী, যে কোনো বাহিনী হোক, তারা ভারতের বিরুদ্ধে আমি যদি ক্ষোভ প্রকাশ করে থাকি, তাদের এত ক্ষুব্ধ হওয়ার কি আছে? তারা কি ভারত প্রেমী? তারা ভারত প্রেমী না হলে তাদের কেন এত ক্ষোভ হবে? আমি আশ্চর্য হই না যে বিগত সরকার যাদেরকে ব্যবহার করেছে, সেই স্বার্থান্বেষী মহল, তারাও সরকারের দ্বারা প্রভাবিত, তারাও ভারত প্রেমী ছিল, নাহলে তারা আমার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতো না। আমি এই প্রসঙ্গে আরেকটু পূর্বে ফিরে যেতে চাই। আমরা যেমন ভারতকে বন্ধু মনে করলে হবে না, ভারতের আমাদের ইতিহাস জানতে হবে। আমরা যদি ইতিহাস না জানি তাহলে আমরা ভুল করব। আমরা বারবার ভুল করেছি, আমরা এখন আর ভুল করতে চাই না। 1905 সালে ব্রিটিশ সরকার আমাদের এই বঙ্গভঙ্গ করেছিল পূর্ব বাংলা মুসলমানদের উন্নতির জন্য। এই ভারত এটার বিরুদ্ধে আন্দোলন করে, বঙ্গভঙ্গ রদ মানে বাতিল আন্দোলন করে, 6 বছর পর্যন্ত বাতিল আন্দোলন করে এটাকে বাতিল করে আমাদের দুই বাংলা এক করেছে। তারা আমাদের মুসলমানদের উন্নতি চায়নি।
71 সালে, আপনারা জানেন না, দেশবাসী জানা উচিত এগুলো, আমরা মৈত্রী চুক্তি নামে অক্টোবর 1971 সালে আমাদের অস্থায়ী সরকার একটা চুক্তি করেছিল। সৈয়দ নজরুল ইসলাম সাহেব অস্থায়ী চুক্তি করে স্বাক্ষর করে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আমার কথা নয়, আপনারা 266 দিনের স্বাধীনতা আওয়ামী লীগ অ্যাডভোকেট নুরুল কাদেরের বই পড়ে দেখেন। ওনার কথা আছে যে অস্থায়ী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম স্বাক্ষর করে অজ্ঞান হয়ে গেছিলেন। ওটা চুক্তি ছিল। আমি তিনটা আপনাদের শুধু দৃষ্টি আকর্ষণ করছি। 1 নম্বর, এই দেশে কোনো সেনাবাহিনী থাকবে না, এই দেশে ভারতের সেনাবাহিনী থাকবে। 2, এদেশের প্রশাসনে যারা মুক্তিযুদ্ধে যোগদান করেছে তারা বাদে বাকি সবাই অপসারণ করতে হবে। ভারতের প্রশাসনের লোক এই দেশে প্রশাসন চালাবে। এই দেশের প্রশাসনের শতকরা একজন লোকও মুক্তিযুদ্ধে যোগদান করেনি, আপামর ছাত্ররা যোগদান করেছে। তার মানে এই দেশের প্রশাসন তাদের হাতে তুলে যাবে। তৃতীয়ত, এই দেশে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতের নিয়ন্ত্রণে থাকবে। আমি দেশবাসীর কাছে জানতে চাই, আপনারা বলেন এটা কি স্বাধীনতার চুক্তি, মৈত্রী চুক্তি না গোলামের চুক্তি? এই চুক্তি যারা করেছে তারা মির্জাফরের বংশধর, তারা এই দেশকে বিক্রি করে দিচ্ছিল। আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন।